এক রাতের জন্য আমার বউকে তাদের হাতে তুলে দেব, বিনিময়ে আমাকে 5 লাখ টাকা দিতে হবে। দেখ সাইমন, মজা করিস না। এমনি আজকে মন খারাপ। আমি তোদের সাথে মজা করছি না, সিরিয়াসলি বলছি। বিশ্বাস কর। পাবেল আমার ঘাড়ে হাত দিয়ে বলল, কালকে না তোর বিয়ে? কালকে আমার বিয়ে। এবার আমি খুশি মনে বললাম, যদি কালকে তোর বিয়ে হয় আর তোর যদি টাকা দরকারের হয়, তাহলে কালকে রাতে তুই তোর বউয়ের কাছে যেতে পারবি না। আমি আর পাবেল মিলে তোর বাসর রাত করব। এখন তুই কি রাজি কি না বল। সাইমন মুখ কালো করে দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমি রাজি, কিন্তু মনে রাখবি একটাই রাত। আর ও কিন্তু আমার বউ। অন্য মেয়েদের যেভাবে রেপ করে মেরে ফেলিস, ওর সাথে কিন্তু তেমন কিছু করবি না। আরে সাইমন, তুই এসব কোনো নিয়ে চিন্তা করিস না, তুই আমাদের বন্ধু। এই অফারটা দিচ্ছি, এটাই তো অনেক বেশি। পাবেল উঁচু কণ্ঠে বলল, লাদের তোর মাথা খারাপ হয়ে গেছে। আমার যদিও কোনো হোটেলে যাই, 2000 টাকা মাঝে ভালো মেয়ে পেয়ে যাব। ওর বউয়ের সাথে এক রাত কাটানোর জন্য 5 লাখ টাকা দিতে হবে? বেশি হয়ে যাচ্ছে না? তুই একবার চিন্তা করে দেখ। সাইমন, পাবেল তো ঠিক কথাই বলছে। সাইমন আমার হাত ধরে বলল, প্লিজ এভাবে বলিস না। আমার এই মুহূর্তে টাকা অনেক দরকার। আর যাই বাসর রাত নিয়ে হাজার ছেলে মেয়ের স্বপ্ন থাকে, আমি সেই স্বপ্ন বাদ দিয়ে তোদের দিয়ে দিলাম। আর তোদের তো অনেক টাকা আছে, 5 লাখের তো। তবে তোরে একটা কথা বলি, মেয়েটা কিন্তু অনেক জোশ আছে, দেখলেই তোদের লোভ লেগে যাবে। সাইমনের হাত ছাড়িয়ে বললাম, তোর বউকে আমাদের হাতে তুলে দিলি, আবার বলিস মেয়েটা জোশ আছে। মানছি আমরা নিষিদ্ধ কাজে জড়িত আছি, কিন্তু তাই বলে বন্ধুর বউকে? সাইমন মাথা নিচু করে বলল, এই মেয়েকে আমার বেশি একটা পছন্দ নয়। বিয়ের পর ওকে আমি ডিভোর্স দিয়ে দেব। এই জন্যই ভাবলাম, আমি যেহেতু এনজয় করব, সাথে তোরাও কর। ওকে, তাহলে ডান বন্ধু। কালকে বিয়ে করে বউ তুই নিয়ে আসবি, আর বাসর রাত করব আমরা। টাকাগুলো সময় মতোই পেয়ে যাবি। আমি আর কি বলবো সাইমন, যা বলার তো পাবেলেই বলে দিয়েছে। আচ্ছা, আজকে আমরা আসি। পাবেল চল, আমাকে আবার আম্মুর টিফিন দিয়ে আসতে হবে। ওকে বন্ধু, তাহলে আমরা গেলাম। তুই আমাদের কলিজার বন্ধু, নিজের বাসর রাত আমাদের দিয়ে দিলি। আয় বুকে আয়। পাবেলের আমার হাত ধরে বলল, হয়েছে, আর তোর ইমোশনাল হতে হবে না। এখন চল, কালকে আবার তৈরি হতে হবে। সাইমনের থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। লাদেন কালকে কিন্তু ট্যাবলেট খেতে হবে। ধুর বেটা, ও আমাদের বন্ধুর বউ, এসব পরে দেখা যাবে। এখন বল, ওই কলেজের মেয়েটার খবর কি? মামা, ওই মেয়েটার বাবা হলো খুব বড় ব্যবসায়ী। ওকে ধর্ষণ করলে আমরা বিপদে পড়ে যাব। আমাদের আরও গরিব ঘরের মেয়ে খুঁজতে হবে। মন খারাপ করে বললাম, মেয়েটাকে আমার অনেক পছন্দ হয়েছিল। আচ্ছা, একটা কাজ করি, তুই ওর সাথে প্রেম কর, তাহলেই তো বিষয়টা সহজ হয়ে যায়। প্রেম করে কি করব? শালা, আমাদের জন্য কি মেয়ের অভাব আছে? পাবেল, তুই এত বুঝিস কেন বলতো? আমি যা বলছি তাই কর। দেখা গেল ও যদি তোর প্রেমে রাজি হয়, পরে ওর সাথে কতগুলো নেগেটিভ পিক তুলবি, আর এগুলো দেখিয়ে ব্ল্যাকমেল করে আমরা আমাদের কাজ হাসিল করে নেব। গুড বুদ্ধি তো বন্ধু তোর। আচ্ছা, মেয়েটা পরে রাজি হবে তো? আরে তুই একবার চেষ্টা করেই দেখ না। ওকে তুই বললি যেহেতু আমি দেখব। আজকে রাতে কি কোথাও যাবি? না, আজকে আর যাব না। কালকে তো সাইমনের বইয়ের হয়ে যাবে। তো এখন কোথায় যাবি? কোথায় আবার? আম্মুকে থানায় গিয়ে টিফিন দিয়ে আসতে হবে। এই যে তোরে তো আম্মু এত কাছে যাস, কি করবি বল? যতই হোক
উনি আমার আম্মু, কিন্তু একটা জিনিস বুঝি না আমি জানিস কে নিজের ছেলেকে এভাবে মারতে পারে। মাঝে মাঝে চিন্তা করি, এটা কি আমার আসল মা নাকি সৎ মা। তুই পালিয়ে যেতে পারিস না, পালিয়ে গেলে কি আর এত এনজয় করতে পারতাম। আচ্ছা ভাই পাবেল, হ্যাঁ কালকে দেখা হবে, ওকে যা। আর সাবধান থাকিস, কারণ আমাদের উপর নজর আছে, কখন কে রাস্তায় এসব নিয়ে। তুই চিন্তা করবি না, আমার সাথে আবার কে লাগতে আসবে। ওর পুরো ফ্যামিলি আমি খেয়ে ফেলবো না। পাবেল ওর রাস্তায় চলে গেলে আর আমি আমার রাস্তায়। এতক্ষণ যাদের সাথে কথা বললাম ওরা হলো আমার কলিজার বন্ধু। তিনজনের একসাথেই চলাফেরা, ইন্টার পরীক্ষা দিয়ে ঘোরাঘুরি করেছি, এসএসসিতে এবার ফেল করছি, আর ইন্টার একবার, জানি না আজও পাশ করব কি না। তবে এসব নিয়ে আমি এত চিন্তা করি না, যা হবার তো হবেই, পরেই দেখা যাবে। পকেট থেকে সিগারেট বের করে টানতে লাগলাম। যত নেশা জাতীয় জিনিস আছে সব আমাকে খেতে হয়, নইলে আমার মাথাটা এমনই গরম হয়ে যায়। এ পর্যন্ত অনেকগুলো মেয়েকে রেপ করে মেরে ফেলেছি, তবে ওরা থানায় মামলা করছিল, কিন্তু আমাদের টাকা আছে তাই ওরা কিছু করতে পারে না। আমাদের টার্গেট হলো একেবারেই নিম্ন মাধ্যমিক মেয়েরা, যাদের টাকা কম, চাইলেও আমাদের কিছু করতে পারবে না। এগুলো করা আমার এক প্রকার নেশা হয়ে গেছে। জানি না কোন দিন এসব কাজের জন্য জেলে যেতে হয়। আজকে টাকা আছে বলে বেঁচে যায়। তবে আমার বাবা আমাকে এই বিষয়ে অনেক বোঝায়, কিন্তু আমি আমার মতোই কাজ করি। বাবা আছে বলেই আমি বেঁচে আছি, নইলে আমার মা কোনো দিনই আমাকে গলা টিপে হত্যা করে ফেলতো। রাস্তার ধারে একটা ব্রেঞ্চের উপর গিয়ে বসলাম। কখনো যে আমি এমন পথে চলে আসব তা কল্পনার বাইরে ছিল, তবে আমাকে এই পথে এনেছে আমার আম্মু। আমি বাধ্য হয়ে এসেছি। বাড়িতে একটু দেরি করে গেলেই উনি আমাকে লাঠি দিয়ে ইচ্ছা মতো আঘাত করে। আমি শুধু চুপচাপ চোখ বুজে সব সহ্য। বাবা আর কতক্ষণ বাড়িতে থাকে, উনি তো সব সময় নিজের অফিস নিয়ে পড়ে আছে। সেদিন থানাতে একটু দেরিতে যাওয়ার কারণে আম্মু সবার সামনে আমাকে কাল ধরে ধার করেছিল। খুব খারাপ লাগছিল তখন। আম্মু এসব অত্যাচার সহ্য করতে না পেরে দরজা বন্ধ করে যা মন চায় তাই খেয়ে মনের কষ্ট দূর করি। কোনটা নেশা কোনটা কী সেটা খুঁজি না। মাঝে মাঝে থানায় যখন আমার নামে ধর্ষণের মামলা লেখা হয়, সেই দিন আমার উপর দিয়ে ঝড় বয়ে যায়। আমাকে ঘরের মাঝে বেঁধে আম্মু ইচ্ছে মতো আঘাত করে, আর বাবা এসে আমার বন্ধু পাবেলের ওপর সব দোষ দিয়ে আমাকে বাঁচিয়ে নেয়। জানি না এসব কতদিন চলবে। যখন আমাকে শাসন করার দরকার ছিল তখন করে না, এখন তো এগুলো আমার কাছে এক প্রকার নেশাই হয়ে গেল। ও বলতেই তো ভুলে গেছি, আমার আম্মু কি কাজ করে। আমার আম্মু আমাদের থানায় মহিলা পুলিশ কনস্টেবল চাকরি করে। আমি আর বেশি হলে আমাদের বাড়িতে আর 1 বছর আছে, পরে পালিয়ে অন্য কোথাও চলে যাব। এভাবে প্রতিদিন মাইল খেতে পারবো না। ঘড়িতে এখন 12টা বেজে 40 মিনিট হয়ে গেল। ও শেট, আমার তো অনেকটাই দেরি হয়ে গেল। সিগারেট ফেলে তাড়াতাড়ি বাড়ির উদ্দেশ্যে হেঁটে গেলাম। কিচেনে গিয়ে নিজের হাতে আম্মুর জন্য খাবার তৈরি করলাম। আবার বাসায় থেকে বাহির হয়ে বই নিয়ে থানার উদ্দেশ্যে রওনা দিলাম। ভাবছেন আমাকে এত টাকা কে দেয়? আমাকে আমার বাবা প্রতি মাসে আমার অ্যাকাউন্টে 50,000 টাকা করে দেয়। বাবা বলে, আমার একটা ছেলেই তো, আমার এত টাকা খাবে কে? ওর যা ইচ্ছা তাই করবে। এখন তো এনজয় করার সময়। এমন বাবা কয়জনের আছে? আমি এখানে একা, কারণ আমার ছোট বোন বিদেশে পড়াশোনা করে। ওর সাথে আমার বেশি একটা ভালো সম্পর্ক নেই। আম্মু আবার ওকে খুব ভালোবাসেন। আমাদের ওনারা ভাগ করে নিয়েছে মনে হয়। বাবা আমাকে ভালোবাসে আর আম্মু আমার বোনকে। যাক, এখন এসব কথা ছাড়ি।
থানার সামনে যেতে যেতে 5 মিনিট লেট হয়ে গেল। থানার ভেতরে গিয়ে দেখি আম্মু ইন্সপেক্টরদের সাথে বসে বসে কথা বলছে, যেটা দেখে আমার খুব রাগ হলো। আমার আম্মুর এই ওসির সাথে ভালো একটা সম্পর্ক আছে। মাঝে মাঝে মন চায় আম্মুকে আমি নিজ হাতে খুন করে ফেলি, কিন্তু পারি না, উনি আমার আম্মু হয় দেখে। থানার মাঝে বরাবর দাঁড়িয়ে বললাম, আম্মু আপনার খাবার নিয়ে আসলাম। আম্মু আমার দিকে ফিরে চোখ লাল করে বলল, খাবার নিয়ে আসতে এত দেরি হলো কেন? নাকি ভালো করে একদিন সাইজ করলে সময় মতো আসবে? আমি মাথা নিচু করে বললাম, সরি আম্মু। ইন্সপেক্টর আমার দিকে তাকিয়ে বলল, আহা ফারজানা, তুমি এমন করছো কেন? ও তো তোমারই ছেলে। এখন চলো খেতে যায়। এমনি 5 মিনিট সময় চলে গেল। আম্মু আমাকে ধমক দিয়ে বলল, এখানে বসে থাক, আমরা খেয়ে আসছি, যদি এখান থেকে এক পাও নড়িস না। জি আম্মু, দাঁড়িয়ে আছি, আপনি খেয়ে আসুন। ইন্সপেক্টর আর আমার আম্মু ভেতরের রুমে চলে গেল। রাগে আমার শরীরটা ফেটে যাচ্ছে। আমার সামনেও ওই শালা আমার আম্মুর নাম ধরে ডাকে। শালার কত বড় সাহস! আমি বাবাকে অনেকবার বলেছি আম্মুর সাথে ওই ইন্সপেক্টরের সম্পর্ক বেশি একটা ভালো ঠেকছে না, কিন্তু উনি বলে, বাবা আমার এখন বয়স হয়েছে, আমি কি করব বল? তোর মার যা ইচ্ছা মনে হয় তাই করুক, ওকে আমি আর বাধা দিই না, স্বাধীন করে দিলাম। আমিও তখন কিছু বলি না। তবে বিশ্বাস করেন ভাই, আমি এই শালাকে ছাড়বো না। ওকে একদিন একেবারেই জায়গা মতো বসিয়ে দেব। আম্মু আসার পর আমার হাতে টিফিন বাটি আর কিছু টাকা ধরিয়ে দিয়ে বলল, যা ছাড়ের জন্য 1 প্যাক সিগারেট নিয়ে আয়। আমি মারা নিচু করে বললাম, জি আম্মু, আনছি। বাইরে থেকে সিগারেট নিয়ে এসে আম্মুর হাতে দিতে ইন্সপেক্টর একটা হাসি দিয়ে বলল, এই ছেলে তুমি এখন চলে যাও, আর কালকে থেকে কিন্তু সময় মতোই আসবে। ফারজানা এখন কাজে যাও। ছাড় আসার সময় ম্যামকে দেখতে পেলাম, দূর থেকে আপনার উপর নজর রাখছে। হয়তো এখন চলে গেছে, কিন্তু জানি না উনি দূর থেকে কেন আপনার উপর নজর রাখছিল। এটা বলেই থানা থেকে বের হয়ে গেলাম। এখন মজা বুঝ শালা, আমার আম্মুকে সহজ সরল পেয়ে পাঠানো না। এইবার দেখ তোর আমি কি করি। এই ইন্সপেক্টরের একটা মেয়ে আছে, আমার থেকে 2 বছরের বড়, তবে মারাত্মক আকারের সুন্দরী। এখন আমার টার্গেট এই শালার মেয়েকে। আমার আম্মুকে পাঠাবি, শালা এখন তোর মেয়েকে বাঁচা। ওকে আমি 2 দিন পরেই রেপ করব। টিফিন বক্স হাতে নিয়ে ইন্সপেক্টরের বাড়িতে চলে গেলাম। যাই ওর মেয়ের সাথে একটু আড্ডা মেরে আসি। বাড়ি বসে থাকতে আর ভালো লাগছে না, একা একা। বাইক রেখে কলিং বেল বাজাতেই আন্টি এসে দরজা খুলে দিল। শালা পুলিশের বউরা এত সুন্দর হতে পারে? সরকারি চাকরি করে না, জামাই কালো নাকি টাকলা সেটা দেখবে না, সরকারি চাকরি দেখলেই বিয়ে করে নেবে। আন্টি আমাকে দেখে বলল, আরে বাবা তুমি, আসো আসো, ভেতরে আসো। ভালো আছেন আন্টি? এই তো আলহামদুলিল্লাহ। হঠাৎ কি মনে করে? আন্টি আমি কি আপনাদের বাসায় আসতে পারি না? কোনো কারণে লাগে নাকি আমার? কোনো কারণ লাগে নাকি আবার? আরে বাবা আমি কি তাই বললাম? তোমার তো কোনো দেখাই পাই না আজকাল। এই তো আন্টি একটু বিজি থাকি, সারাদিন এই দিক সেই দিক ঘোরাঘুরি করো, বিচি তো থাকবেই। আন্টি আপু কই? আপুকে তো দেখতে পাচ্ছি না। দেখো গিয়ে রুমে বসে বসে কি করছে। আমি ওপরে উঠে আপুর রুমে গিয়ে দেখি মিমাপু বসে বসে ল্যাপটপ কে যেন করছে। আমাকে দেখতে পেয়ে বলল, আরে লাদেন আয় আয়। মিমাপুর দিকে একবার তাকিয়ে মাথা নিচু করে দিলাম। শর্ট জামা পরেছে আপু, দেখে মাথা খারাপ হয়ে গেল। আমি গিয়ে আপুর পাশে বসতে আপু হাসি দিয়ে বলল, তুই কোনো দিন আমাদের বাসায় আসবি না? আমি অবাক হয়ে বললাম, বুঝলাম না আপু। শর্ট
শোন, টাকা থাকতে সব সম্ভব হয় না। আমার এক বান্ধবীর ছোট বোনকে তুই রেপ করে মেরে ফেলেছিস। ওরা টাকার কারণে কিছু করে নাই, কিন্তু আমি ছাড়তাম না। তবে যখন দেখছি ছেলেটা, তুই এজন্য বিষয়টা বাদ দিয়ে দিলাম। তোরে আমি ছোট ভাইয়ের মতো দেখি। মনে রাখিস, একদিন এসব কিছুর জন্য তোর পস্তাতে হবে। কেউ তোর পাশে থাকবে না। তোর প্রতিটা বিষয়ের সম্পর্কে জানি। যেদিন আমি হাতে প্রমাণ পাবো না, সেই দিন ছাড়বো না তোকে। মনে রাখিস। আমি হাসি দিয়ে বললাম, তুমি আবার আমায় কি করবে? আরে শোন, আমাকে হুমকি দিও না আপু। আরে শোনো, আমাকে হুমকি দিও না আপু। জানো তো আমি কি করতে পারি? কি করবে? আমাকে ধর্ষণ করবি? পারবি তো এটাই? শালা কাপুরুষ কোথাকার। মেজাজ গরম করবে না একদিন আপু, একদম আপু। এখানে ভালোর জন্য আসলাম। আর তুই এখন চলে যা, নইলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। তোরে তো আমার দেখতেই ইচ্ছে করে না। হিসাব করে রাখলাম আপু, খুব শীঘ্রই তোমার সাথে আবার দেখা হবে। যা পারিস তুই কর গিয়ে। মাথা আমার পুরো গরম হয়ে গেল। থানা থেকে মাথা গরম ছিল, আর এখানে এসেও মাথা গরম হয়ে গেল। মাথায় হাত দিয়ে রুম থেকে বের হয়ে নিচে নামতে লাগলাম। নিচে আন্টির আর দেখতে পেলাম না। দরজা দিয়ে বের হয়ে দোকানে গিয়ে ইচ্ছে মতো সিগারেট খেতে লাগলাম। নেশাটা কিছু কেটে গেল। ছাড়বো না মিম আপু তোরে। অল্পতেই আমার মাথা গরম হয়ে যায়। বাইক ফুল স্পিডে ছেড়ে বাসায় চলে গেলাম। গিয়ে একটু ঘুমাতে চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। শুধু মিমাপুর কথা বলা কথাগুলো কানে বাজছে। কখন যে ঘুমিয়ে গেলাম বলতেও পারলাম না। সকালে উঠে দেখি শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে। তার মানে আমি রাতে উঠি নাই, এক ঘুমে সকাল হয়ে গেল। শালা মাল খেলে আর হুঁশই থাকে না। এই তো আম্মু রেডি হচ্ছে। আব্বু নিশ্চিত আজকে বাসায় আসে নাই, নইলে আমাকে ডাক দিত। আমি ফ্রেশ হয়ে কিচেনে গিয়ে নাস্তা তৈরি করে নিলাম। আম্মু নিজের খাবার নিজেই বানিয়ে খেয়ে নিল। আমি এই পরিবারের কেউ না, এজন্য আমার খাবার আমাকে তৈরি করতে হয়। মন চায় মাঝে মাঝে সব কিছু ভেঙে ফেলি। কিচেন থেকে বের হতেই আম্মু আমার দিকে তাকিয়ে বলল, তোর বাবা আসলে বলিস থানায় যেতে, কিছু দরকার আছে আমার। আর এই নে, এখানে 500 টাকা আছে, খরচ করে নিস লাগবে না আম্মু। আম্মু আমাকে ধমক দিয়ে বলল, তোরে রাখতে বলছি না আমি। ভয়ে আম্মুর হাত থেকে টাকাগুলো নিয়ে পকেটে ঢুকিয়ে নিলাম। আজকে আম্মু এত ভালো হলো কিভাবে বুঝলাম না। আমিও রেডি হলাম। আজকে সাইমনের বিয়ে, ভাবতেই আনন্দ লাগছে। বিয়ে সাইমনের, আর বাসর রাত করব আমি আর পাবেল। মেয়েটা কেমন হয় কি জানি। পথ থেকে পাবেলকে তুলে নিলাম। সব কিছু রেডি করে সবাই মিলে কনের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। কনের বাড়িতে গিয়ে